সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। সঙ্গে আছি আমি জিন্নাতারা যশোয়া। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদ্য বহিষ্কৃত নেতা আব্দুর রাজ্জাক বিন সুলাইমানের বাসা থেকে 2.25 কোটি টাকার চেক ও 20 লাখ টাকার এফডিআর ডকুমেন্ট উদ্ধার করা হয়েছে। চেক প্রদানকারী আওয়ামী লীগ নেতা ও রংপুর 6 আসনের সাবেক সংসদ সদস্য বলে সংবাদ হয়েছে। এর আগে আওয়ামী লীগ নেত্রী ও সাবেক এক সংসদ সদস্যের বাসায় চাঁদাবাজি করার সময় গ্রেফতার হয়েছেন এই আব্দুর রাজ্জাক। স্বৈরাচারের অভিযোগে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়। সেখানে আওয়ামী লীগ নেতাদের কাছ থেকে চাঁদা আদায় করে তাদের কি সুবিধা দেওয়া হচ্ছে, গণতন্ত্রের শত্রু আখ্যায়িত করে চাঁদার বিনিময়ে তাদের সহযোগী হওয়াকে কিভাবে মূল্যায়ন করা হবে, প্রাসঙ্গিক বিষয় নিয়ে আজকে সম্পাদকীয় গণতন্ত্রের শত্রু মিত্র। আর এসব বিষয় নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন অ্যাডভোকেট সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া, সাবেক সংসদ সদস্য বিএনপি, এবং আরও উপস্থিত আছেন ব্যারিস্টার সানি আব্দুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক এবি পার্টি। দর্শক, আপনারাও এই আলোচনা অংশ নিতে পারবেন। এজন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নম্বরে, এছাড়া ফেসবুকের মাধ্যমেও আপনাদের মন্তব্য পাঠাতে পারবেন। আলোচনা শুরুর আগে জেনে নেব এখনকার প্রধান শিরোনামগুলো। রাজনীতিতে পুনর্বাসনের জন্য ওত পেতে আছে ফ্যাসিবাদী শক্তি, বললেন তারেক রহমান। সরকারের যে কোনো ভুল সিদ্ধান্তে উগ্রবাদ মাথা চড়া দেওয়ার শঙ্কা, সতর্ক থাকার আহ্বান। 18 নির্বাচনে রাতেই ব্যালট বাক্স ভরার পরামর্শ দেন তৎকালীন আইজিপি জাবেদ পাটোয়ারি। মামুনের জবানবন্দি, ক্রসফায়ারের নির্দেশনা আসত প্রধানমন্ত্রীর দপ্তর থেকে। গাজীপুর জেলায় একটি বাড়িয়ে সংসদীয় আসন 6টি করার সুপারিশ কারিগরি কমিটির। কমছে বাগেরহাটে সীমানা পুনর্নির্ধারণের খসড়ায় নির্বাচন কমিশনের অনুমোদন। বৃহস্পতিবার জাতীয় সনদ চূড়ান্ত করতে চায় ঐকমত্য কমিশন। 36 জুলাই পর্যন্ত সময় দিল এনসিপি। আইনি ভিত্তির দাবি জামায়াতের। সংস্কার বাস্তবায়নে সংশয় দূর করার আহ্বান বিএনপির। এবং 2 ছাত্র উপদেষ্টার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, অভিযোগ নাহিদ ইসলামের। চাঁদাবাজ ও ভূমিদস্যুদের প্রতিহতের ডাক। আগামী সংসদে জয় জয়কার হবে এনসিপির। দর্শক, দেখছিলাম প্রধান শিরোনাম, ফিরছি আলোচনা। আপনাদের দুজনকে আরো একবার স্বাগত। শুরুতে অ্যাডভোকেট সৈয়দা আসিফা আশরাফি পাপি, আপনার কাছে যাব। স্বৈরাচারের অভিযোগে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়, আওয়ামী লীগকে গণতন্ত্রের শত্রু হিসেবে আখ্যায়িত করা হয়। যারা আপনারা গণঅভ্যুত্থানের সম্মুখ সারিতে ছিলেন তারাই এই আখ্যা দিয়েছেন। বিভিন্ন সময় আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছ থেকে চাঁদা আদায়ের বিনিময়ে তাদেরকে সুযোগ সুবিধা দেয়া, সেটা যে শুধুমাত্র নতুন ছাত্রদের যে সংগঠন সেখান থেকে আসছে তেমনটা নয়, আপনাদের দল বিএনপির তরফ থেকেও আসছে, আরো বেশি আসছে। এই চাঁদার বিনিময়ে তাদের সহযোগিতা করার কেমন মিত্র হলো তাহলে গণতন্ত্রের এরা? এইটা গণতন্ত্রের মিত্র তো হতেই পারে না। এবং এইটা সবচেয়ে বড় কথা কি, যারা পুরাতন বন্দোবস্ত পরিহার করার স্লোগানটাই সবসময় কাছে আনছে এনসিপি, এবং কাছে নিয়ে আসার কারণে এই চাঁদাবাজি, এই টেন্ডারবাজি, তারপরে বাস টার্মিনাল দখল, বালুমহল দখল, এই সমস্তর বিরুদ্ধেই তো হচ্ছে আমাদের মানসিকতা। তো এইখানে এই স্লোগানগুলোর, আমি স্লোগানের জন্য স্লোগান দিলাম, আবার ঘটনাগুলো সেই পূর্বের মতোই আদলে ঘটে গেল, তাহলে তো এখানে আমার স্লোগানের সাথে, আমার ঘোষণার সাথে, আমার প্রত্যাশার সাথে প্রাপ্তির কিন্তু মিল হলো না। আমরা টেন্ডারবাজ মুক্ত বাংলাদেশই চেয়েছি, এখনও চাচ্ছি। আমরা চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ আমরা চাই, এখনও চাচ্ছি। কোনো শিশু, কোনো কিশোরী, কোনো স্ত্রী কারুর যেখানে সেখানে যত্রতত্র শ্লীলতাহানি হবে, ধর্ষিত হবে, সেই ধর্ষিতা এবং শ্লীলতাহানির হাত থেকে মুক্ত বাংলাদেশের কল্পনায় কিন্তু এই ছোট্টবেলা থেকে করতে করতেই এতদূর পর্যন্ত কিন্তু আসছি। আজকে যারা আমাদেরকে বলছেন যে কুমিল্লার সংগঠন চলে আওয়ামী লীগের টাকায়, বিএনপির, এরকম বক্তব্য যখন সমন্বয়কদের 1, 2, 3 জনের মধ্য থেকে কারোর আসে, তখন তাদের সম্পর্কে যখন এই বক্তব্যটা চলে আসে এবং প্রমাণ মিলে যাচ্ছে যে একটা রংপুরের সংসদ সদস্যকে কি সুবিধা পাইয়ে দেওয়ার জন্য এতগুলো টাকা, এটা তো আমারও প্রশ্ন যে সংগঠনকে এত বাণিজ্যিক করে ফেলার কারণটা কি? সংগঠন আমার দর্শন, সংগঠন আমার হচ্ছে নীতি, আমার আদর্শ, কিন্তু সংগঠন তো আমার পেশা না। সংগঠনকে যখন নীতি, আদর্শ সমস্ত কিছু বিচ্যুত করে পেশা হিসেবে নেওয়া হবে, তখনই দেখবেন এই সমস্ত অপকর্ম, অরাজক পরিস্থিতি এবং প্রত্যাশিত বাংলাদেশের যে স্বপ্ন, সেখানে কিন্তু আমাদের কুঠারাঘাত থাকবে।
চাঁদাবাজি যেই করুক এটা খুব প্রশংসা করার বিষয় না, এটাকে সমর্থন দেওয়ার বিষয় না, এটার সপক্ষে সাফাই গাওয়ার কোনো বিষয় কিন্তু না। যে মোড়কেই চাঁদাবাজি হোক, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশই আমরা চাই। আর বাংলাদেশকে এত বাণিজ্যিক রাজনীতি করতে হবে কেন? মুক্ত বাংলাদেশ আপনারা চান, চাঁদাবাজ মুক্ত দল করতে পারছেন না কেন? চাঁদাবাজ মুক্ত দল করারই তো দেখেন এই যে হ্যাবিট, 15 বছর আওয়ামী লীগ যা করে গেছে, এর অনেকেই দেখবেন ভিতরে ভিতরে একটা লালন করছে, পোষণ করছে। মানুষের মনের ভিতরে সুপ্ত কোনো কুমনোবৃত্তি কার্বনে কি জাগ্রত আছে, সেগুলো তো আপনি স্যাটেলাইট টিভির মাধ্যমে কি কোনো পদ্ধতির মাধ্যমে আপনি সাংগঠনিকভাবে জানার কোনো পদ্ধতি কিন্তু নাই। আলটিমেটলি যখন ঘটনাগুলো ঘটছে তখন তো তাৎক্ষণিকভাবে আমরা অবহিত হচ্ছি, এবং তাৎক্ষণিকভাবে আইন শৃঙ্খলা বাহিনীকে বিএনপির পক্ষ থেকে, কেন্দ্র থেকে, ইভেন তারেক রহমান সাহেবের পক্ষ থেকে বলা আছে যে সাথে সাথে আপনি আইনের আশ্রয় নেবেন। আইনের আশ্রয় নেওয়ার ক্ষেত্রে দলের কোনো সমর্থক নেতাকর্মী প্রতিবন্ধকতা সৃষ্টি করলে সেটাও আমরা যাতে জানতে পারি, জানলে সেই ব্যাপারে আমরা তড়িৎ গতিতে অ্যাকশন নেব। তো সেইখানে ধরেন আইন শৃঙ্খলা বাহিনীর যে স্থবিরতা, একটা নিউজ পড়লাম যে 999 ফোন দিছে, ফোন দেওয়ার পরে পুলিশ সেখানে যায় নাই, পরবর্তী পর্যায়ে তাকে ধরে আশ্রে কাশ্রে মেরে অনেক রক্তাক্ত জখম করে একটা মানুষ মৃত্যুর পক্ষে পতিত হয়ে গেল। তো এই যে বিষয়গুলো, তো পুলিশ বাহিনীকে অসারতা দূর করতে হবে। কার কাছে ভালো হবো কার কাছে মন্দ হবো দেখার বিষয় নেই। এখন আপনাদেরকে ইমেজ রক্ষা করতে গেলে বাংলাদেশের জনগণের কাছে ভালো হওয়ার চিন্তা আপনাদেরকে করতে হবে, সেই মাফিক আপনাদের কাজ করতে হবে। কোনো দলীয় দৃষ্টিভঙ্গিতে ভালো মন্দ হওয়ার চিন্তা আপনাদের টোটালি বাদ দিয়ে দিতে হবে। নিরপেক্ষ কাজ করতে যে, সেটা যদি কোনো সংগঠনের পক্ষে যায় নিরপেক্ষ কাজ করতে যে, সেটাকে দলীয়করণের লেবাস দেওয়াটা যথার্থ হবে না। নিরপেক্ষকে নিরপেক্ষতার আঙ্গিকেই দেখতে হবে। রাস্তার কাদা তুলে নিরপেক্ষতার গায়ে যেমন লাগানো যাবে না, আবার কলুষিত পচা দুর্গন্ধযুক্ত জিনিসকে একবারে দলীয় আদল দিয়ে ধুয়ে মুছে আমি পবিত্র করে একবারে আতর টাতর সুগন্ধি দিয়ে এটা ইম্পোর্ট করতে চাইলেও সেই ইম্পোর্টটা কিন্তু হবে না। এই জন্য একজন আর একজনের বিরুদ্ধে আমরা বিষোদাগার করছি, কিন্তু কেউ নিজের দিকে তাকিয়ে দেখছি না যে আমার এই নতুন দলটাকে, আমি তো চাঁদামুক্ত দল করাটার তো প্রত্যাশা ছিল। পুরাতন আঙ্গিকের বন্দোবস্তের বাদ দিয়ে নতুন বন্দোবস্তের স্লোগান এখনো তারা দিচ্ছে, কিন্তু তাদের এই কথাগুলো যে বিএনপি আওয়ামী লীগকে আশ্রয় দিচ্ছে, বিএনপি আওয়ামী লীগের দোসর, বিএনপি অমক, আওয়ামী লীগ যা করছে বিএনপিও তাই করবে, অতএব শক্ত বাঁধনে বাঁধো, স্বৈরাচার হওয়ার সুযোগ দেওয়া যাবে না, তারাই ধরে নিচ্ছে বিএনপি ক্ষমতায় আসবে, তারাই বান্ধার চিন্তা করছে, তাদের এলাস্টিক লুজ হচ্ছে, আবার গিট্টি দিয়েও তাদের শান্তি পাচ্ছে না। এই যে মনের ভিতরে এত অশান্তি, আসলে এত কিছু এজেন্ডা নিয়ে কখনো প্রেশার গ্রুপ ভালো কাজের হওয়া যায় না। প্রেশার গ্রুপ হতে গেলে এত এত এজেন্ডা থাকতে হয় না, এবং নিজেদের এত অ্যাম্বিশন থাকতে হয় না। রাজনীতির সংগঠন করব, 300 ভিতরে 400 সিট পেয়ে যাব, ক্ষমতায় যাব, রাষ্ট্র চালাবো, পুরাতন বন্দোবস্ত ভেঙে চুড়ে লাটপাট করব, কিন্তু চাঁদার বন্দোবস্তই তো নিজের সংগঠন মুক্ত করতে পারেনি এখনো তারা। তাহলে নতুন সংগঠনে নতুন চেতনা, নতুন সুশিক্ষিত সব পিএইচডি ডক্টরেট এই সমস্ত ব্যক্তিবর্গের কাছ থেকে এই ধরনের আচরণ বক্তব্যের সাথে অসামঞ্জস্যপূর্ণ দেশবাসী প্রত্যাশা করে না, এবং আমি নিজেও ব্যক্তিগতভাবে প্রত্যাশা করি না। আর বাণিজ্যিকভাবে রাজনীতি আর বাংলাদেশে করা যাবে না, কারণ মিডিয়া অনেক সচেতন, পত্রপত্রিকা সচেতন, মানুষের বিবেক ঘা খেতে খেতে সচেতন হয়ে গেছে, এবং মানুষ ভালো মন্দ খুব কিন্তু বুঝে যাচ্ছে। এই জন্য এগুলো ব্যাপারে প্রচন্ড সজাগ এবং সচেতন থাকা উচিত, এবং এগুলো কর্মকাণ্ড থেকে বিরত থাকার প্রতিজ্ঞাবদ্ধ হওয়া উচিত। আপনি আইনের আশ্রয় কেন নিচ্ছে না, পুলিশ কেন যাচ্ছে না, কাজ করছে না, এরকম কিছু প্রশ্ন তুলেছেন, সেই প্রশ্নে আমরা আসবো। তার আগে ব্যারিস্টার সানি আব্দুল হক, আপনার কাছে একটু আসতে চাই। এই যে চাঁদাবাজি, চাঁদার বিনিময়ে আওয়ামী লীগকে পুনর্বাসন করা, বিএনপির বিরুদ্ধেও যেমন সমানভাবে অভিযোগ আছে, এবং শেষ কিছু দিনে আমরা দেখেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা একদম সম্মুখ সারিতে ছিল গণ অভ্যুত্থানের, তাদের নেতাকর্মীদের নাম সরাসরি যুক্ত হচ্ছে, এবং সেক্ষেত্রে চাঁদাবাজির ক্ষেত্রে জামায়াতের নামও আমরা কিছু সময় ধরে দেখছি যে যুক্ত হচ্ছে, তাদের নামও শোনা যাচ্ছে। আসলে তাহলে এই যে প্রথম সারির যে দলগুলো যারা সরকার গঠনের স্বপ্ন দেখছে, তাদের নামগুলোই যখন যুক্ত হচ্ছে, তাহলে গণতন্ত্রের শত্রু আর মিত্র কারা, মানে আমরা বুঝবো কিভাবে? জি, ধন্যবাদ আপনাকে। সেই সঙ্গে আমার সহ আলোচককে এবং দর্শক শ্রোতাদেরকে আমি সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। দেখুন, চাঁদাবাজি এটা তো বাংলাদেশে আজকে যে নতুন একটা আইডিয়া আকারে এসছে বা নতুন একটা অনুশীলন আকারে এসছে, ব্যাপারটা কিন্তু এরকম নয়। চাঁদাবাজি বাংলাদেশ নামক রাষ্ট্র গঠনের পর থেকে কম বেশি তারতম্যের হতে পারে, কিন্তু চাঁদাবাজি এই কনসেপ্টটা এবং এই এক্সারসাইজটা সবসময়
ছিল। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা এখান থেকে উত্তরণের উপায় কি। আমার সম্মানিত সহ আলোচক কিছু আগে বললেন যে আমরা পুরাতন বন্দোবস্ত থেকে ফেলে দিয়ে নতুন বন্দোবস্তের দিকে উত্তরণের দিকে কীভাবে যাওয়া উচিত বা কীভাবে যেতে পারি। আমি আপনাকে এটা টু ফোল্ডেড, দুই আঙ্গিকে আমি এটা বলতে চাই। দেখুন, এই পুরো শুধু চাঁদাবাজি না, এই যে দুর্নীতি থেকে শুরু করে বিভিন্ন যে অসঙ্গতিগুলো এই দেশটার আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে, এখান থেকে বেরোবার পথটা কি আসলে? এখানে একটা পথ হচ্ছে যে রাষ্ট্রের যে কাঠামোগুলো এটার মৌলিকভাবে এটা পরিবর্তন সাধন করা, এটাকে জবাবদিহিতার আওতায় আনা এবং পুরো রাষ্ট্রযন্ত্রটাকে পুনর্গঠন করা। এটা রাষ্ট্রের জায়গা থেকে বললাম। আর যদি আরেকটা আঙ্গিকে বলি, রাজনৈতিক দলগুলো মধ্যে আসলে যে গণতান্ত্রিক চর্চা ফিরিয়ে আনা এবং রাজনৈতিক দলগুলোর কাঠামোগত পুনর্সজ্জা করা, এই রাষ্ট্রের জায়গা থেকে এবং রাজনৈতিক দলগুলোর জায়গা থেকে এই নতুন দুই জায়গায় যদি নতুন বন্দোবস্তের সূচনা না হয়, তাহলে আসলে আমরা শিরোনাম আকারে যত প্রত্যাশাই করি না কেন বা কোনো কিছুতে রাজি হই না কেন, এগুলো আসলে শুধুমাত্র পলিটিক্যাল রেটরিক অথবা একটা শিরোনাম আকারেই থাকবে। আমি আপনাকে একটা উদাহরণ দিই। দেখবেন, আমি ঐকমত্য কমিশন থেকে ওখান থেকে সরাসরি এখানে আপনার স্টুডিওতে আসলাম। তো এখানে আজকে 21 বা 22তম দিনের মতো মিটিং চলছিল। দেখুন, একটা মজার বিষয় হচ্ছে যে ওখানে যে কোনো কিছু একটা ইস্যুতে, ভালো কোনো একটা ইস্যুতে সবাই ঢালাওভাবে মোটামুটি একমত হয়। আমরা বেরিয়ে এসে প্রেসের সামনে আমরা বলছি যে আমরা ঐক্যমত্য প্রতিষ্ঠা করতে পেরেছি, এই বিষয়ে রাজনৈতিক দলগুলো সবাই, বেশিরভাগ দল, বিপুল সংখ্যাগরিষ্ঠ দল একমত পোষণ করেছে, খুব আশার কথা। দেখুন, ভেতরে যখন নেটিগ্রিটিসগুলোর মধ্যে যায়, ভিতরে যখন ডালপালার আলোচনা হয়, তখন কিন্তু আসল রূপটা বেরিয়ে আসে। তখন ওই ডিসএগ্রিমেন্টটা যত বেশি ভিতরের দিকে যাবেন, ডিসএগ্রিমেন্টের সংখ্যা আরও বাড়তে থাকে। তো আমাদের সমস্যা হলো, সংকটটা হলো যে আমরা যে কোনো কিছু হেডিং আকারে রাজি হয়ে যাই যে হ্যাঁ, চাঁদাবাজি বন্ধ করতে হবে, দুর্নীতি বন্ধ করতে হবে, নারীদের ক্ষমতায়ন করতে হবে, নারীর প্রতিনিধিত্ব বাড়াতে হবে। এগুলো হেডিং আকারে সবাই একমত, দ্বিমত পোষণ করার কোনো সুযোগ নেই। কিন্তু যখন আপনি কিভাবে, এর কম্পোজিশন কী হবে, এর ফরম্যাট কী হবে, কীভাবে, তখন দেখবেন যত ভিতরে ঢুকবে এটার, তত আস্তে আস্তে দ্বিমতের সংখ্যাটা বাড়তে থাকে। তো এটা আমাদের একটা কমন সমস্যা। আসলে রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি গণতান্ত্রিক চর্চা থাকে, তাহলে আপনি আপনার কর্মকাণ্ডগুলো জবাবদিহিতার আওতায় থাকবে এবং আপনি আপনার নির্দিষ্ট সময় পরে আপনি আপনার জনগণের কাছ থেকে রিটার্ন করবেন। তখন যদি আপনার এই চাঁদাবাজি, লুটপাট, তদবিরবাজি থেকে শুরু করে যতগুলো বিশৃঙ্খলতা আছে, এগুলো যখন যদি পরিপূর্ণভাবে জবাবদিহিতার আওতায় আনা হয়, তাহলে এটা অটোমেটিকই হয়ে যাবে। শুধুমাত্র এটা খুব দুঃখজনক হবে যে আপনি রাজনৈতিক দলের জায়গা থেকে রাষ্ট্রের পুনর্সজ্জা এবং পুনর্গঠনের কথা বলছেন, কিন্তু আপনি নিজের দলের, এটা আমি কোনো দলকে স্পেসিফাই করে বলছি না, এটা আমাদের সবার একটা অলমোস্ট কমন সংকট যে আমরা রাষ্ট্রকে পুনর্সজ্জার কথা বলে থাকি, কিন্তু আমার দলের মধ্যে যে কাঠামোগত পুনর্সজ্জা, পুনর্গঠন এবং গণতান্ত্রিক চর্চা সর্বোপরি, এটার বিষয়ে আমাদের একটা অনীহা কাজ করে। তো এই দুটোর মধ্যে, রাষ্ট্র এবং আমাদের রাজনৈতিক দল, এই দুটোর মধ্যে যদি একটা ফাইন ব্যালেন্স না থাকে, যদি একটা সুন্দর ভারসাম্য না থাকে, তাহলে এগুলো শুধু শিরোনাম আকারেই আমরা রাজি হব বা ভালো করবো, কিন্তু কোনো সঠিক ফলাফল বা সুফল বয়ে আনবে না। আশরাফি পাপিয়া, সানি আব্দুল হক যেমনটা বললেন যে রাজনৈতিক দলগুলোকেও পুনর্গঠন করতে হবে। আজ বিকেলে তারেক রহমান বলেছেন ফ্যাসিবাদী অপশক্তি রাষ্ট্র রাজনীতিতে পুনর্বাসিত হওয়ার জন্য ওত পেতে আছে। সরকারের যে কোনো ভুল সিদ্ধান্তে গণতন্ত্র উত্তরণের যাত্রাপথ সংকটে পড়তে পারে। সরকারের যে কোনো ভুল সিদ্ধান্তের কথা বলছে। রাজনৈতিক দলগুলোর এমন চাঁদাবাজি, শুধু বিএনপির কথাই বলছি না, রাজনৈতিক বিভিন্ন দলগুলোর এমন চাঁদাবাজি, আপনাকে যদি স্পেসিফিকলি বিএনপির কথা বলি, টাকার বিনিময়ে আওয়ামী লীগকে সহযোগিতা করার যে অভিযোগ, এগুলো চললে এগুলো তো কি পুনর্বাসনে সহযোগিতা করবে না, শুধু সরকারের ভুল সিদ্ধান্তই সহযোগিতা করবে? দেখেন, এই যে ছেলেটা বললো হাসনাত আব্দুল্লাহ, যে বিএনপির আওয়ামী লীগের টাকা বিএনপি পুনর্বাসিত হচ্ছে, তার সাথে আমি একটা টক শো গেছিলাম, তাকে পার্সোনালি আমি প্রশ্ন করলাম যে ওই ভদ্রলোকের কি বিএনপি কোনো পোস্ট আছে? তো বলে না, সে মনোনয়ন প্রত্যাশী। তো একজন মনোনয়ন প্রত্যাশীকে সে তার প্রতিদ্বন্দ্বী ভাবছে, প্রতিদ্বন্দ্বী ভাবতে চেয়ে মনোনয়ন প্রত্যাশীকে ঘায়াল করার জন্য এহেন একটা ছোট্ট একটা জায়গায়, কুমিল্লার মতো একটা জায়গায় এমন একটা মন্তব্য করে ফেললো, মনে হচ্ছে গোটা বাংলাদেশের জন্য এটা প্রযোজ্য। আপনি দেখেন, আমি চাঁপাইনবাবগঞ্জ এলাকার বাসিন্দা, আমি ভোটার ওখানকার, এবং আমি ওখানে ভোট দিই। ওখানে টিপু চেয়ারম্যান নামে একজন সন্ত্রাসী এবং হিরোইনের গডফাদার আছে এবং তার বিরুদ্ধে 5-7টা হত্যা মামলা আছে। সে চেয়ারম্যান, কিন্তু সে হচ্ছে পলাতক। তাহলে চেয়ারম্যানের কার্যক্রম তো হচ্ছে না ঠিক মতো। ইতিপূর্বে দেখবেন বিএনপির আমলে 18 বছর, বিএনপির আমলে না, আওয়ামী লীগের আমলে 15 বছর ভিন্ন মতে চেয়ারম্যান হওয়ার সাথে সাথে
ওই মামলা দেখে পররাষ্ট্র কি বলে স্থানীয় সরকার কিন্তু সাথে সাথে তাকে চিঠি দিয়ে তার পদ স্থগিত করে দিয়েছে, দিয়ে ভারপ্রাপ্ত হিসেবে একটা মেম্বারকে বসিয়ে দিয়েছে। অথচ এইখানে ইউএনও এবং ডিসির কি মানে অসারতা এবং কি দীর্ঘসূত্রিতা। একটা ইউনিয়ন সম্পর্কে যে গডফাদার সে হিরোইনের এবং তার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তার এগেনস্টে সে তালিকাভুক্ত সন্ত্রাসী এবং মাদক ব্যবসায়ী, তার সত্য মতামতটা তার বিপক্ষে যাবে, এটা দিতে যে তারা কি অসারতা কি দীর্ঘসূত্রিতা। অবশ্যই মানে পারলে মনে হয় হাত পা ধরে সেই রিপোর্টের জন্য তদবির করলে তাহলে পাঠাচ্ছে না। কেন পাঠাচ্ছে না? চাঁপাইনবাবগঞ্জ ডিসি কিন্তু আওয়ামী লীগ করে না, কিন্তু উনি ইসলামী ছাত্র শিবির করা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় সোশ্যোলজি ডিপার্টমেন্টে, এবং স্বাভাবিক কারণে জামাত চিন্তা করছে যে ওই ইউনিয়নে টিপু চেয়ারম্যানকে যদি আমি শেল্টার দিই, চেয়ারম্যানশিপ যদি থাকে, তাহলে আমি ওই ভোটটা আওয়ামী লীগের হস্তগত করবো তার পক্ষেরটা, অতএব তাকে এখন সাসপেন্ড করলে আলটিমেটলি আমাদের ক্ষতি হয়ে যাচ্ছে। একবার যেন আমি আমার এলাকারটা এক্সাম্পল হিসেবে দৃষ্টান্ত সহকারে নাম দিয়ে তথ্য দিয়ে বলতে পারবো। এখন আমার একটা ইউনিয়নে যদি এই ঘটনা ঘটে, গোটা বাংলাদেশের চিত্রতে এটা না হতে পারে, তাহলে আমার একটা ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশ সম্পর্কে যদি আমি মন্তব্য করে ফেলি, তো এইটা তো সার্বজনীন মন্তব্য হওয়ার মতো কোনো বিষয়বস্তু কিন্তু সেখানে না। আমাদের পার্টির হাইকমান্ড থেকে শুরু করে নিচুর স্তর পর্যন্ত আমরা কেউ কি চাঁদাবাজির পক্ষে, কেউ কি হত্যা সন্ত্রাস খুনের পক্ষে, মানসিকভাবে বলেন, আমাদের বডি ল্যাঙ্গুয়েজে বলেন, আমাদের বক্তব্য বিবৃতিতে বলেন, বেসিক্যালি তো আমরা এটাকে হেট করি। এবং আমরা 15 বছর যে সাফারটা করেছি, সেই সাফারিং আমাদেরকে শিক্ষা দিতে শিখিয়েছে। যাচ্ছে না কর্মীদের পর্যন্ত পৌঁছচ্ছে না। দেখেন কর্মীদের পর্যন্ত কেন পৌঁছাবে না? আমি বললাম না যে মানুষের কুমনোবৃত্তি আলা, আপনি যে সবগুলোকেই বাতুল মোকাররম মসজিদের পেশ ইমামের মতো একবারে পবিত্র পুত মানসিকতার লোক পাবেন তা কিন্তু না। এই বাংলাদেশে চোর আছে, ডাকাত আছে, ছিনতাইকারী আছে, ছিচকা চোর আছে, তার পকেট মার আছে, হিরোইন খোর আছে, বাবা সেবি আছে, ফেন্সিল খোর আছে, সব কিছু আছে। এগুলো কিন্তু আমাদের জীবনের অংশ, এবং এই জীবনের অংশগুলো দেখবেন এদের ভিতরে কেউ রাজনীতির অংশ, কারণ প্রত্যেকটা মানুষ তো রাজনীতির বাইরে কিন্তু না। কারণ এগুলোকে নিয়ে দেখবেন কোনো না কোনোভাবে ভোট আছে, সবারই তো ভোট আছে, এবং তারা কোনো না কোনো সংগঠন, কোনো না কোনো আশ্রয় আছে। এই সুযোগগুলোকে তারা যে নিচ্ছে, তাদেরকে কোনো জেলার নেতারা কি কেন্দ্রীয় নেতারা ইন্ধন দিয়ে পাঠাচ্ছে তা কিন্তু না। তাদের কুমনোবৃত্তিগুলো নিজের দ্বারা প্রভাবিত, নিজে নিজে অপকর্ম করছে খামাখা করে। যেমন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বাংলাদেশের আগস্ট অভ্যুত্থান হওয়ার পরে আমি চাঁপাইনবাবগঞ্জে একটা বিশেষ সংগঠনের কিছু কিছু ছেলেকে প্রত্যেকটা সরকারি প্রতিষ্ঠানে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার করে চাঁদাবাজি করতে দেখছি। কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা যখন ওখানে গেল, তারা কিন্তু আশেপাশ দিয়েও নাই, তারা একটা বিশেষ সংগঠন বৈষম্যর নাম দিয়ে চাঁদাবাজিটা করে ফেললো দীর্ঘ 5-6 মাস। কিন্তু তারা বৈষম্যর কমিটিতেও কিন্তু নাই, যদি বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনের সাথে তারা জড়িত না, শুধু নামটার ব্যানারটা ইউজ করে করে গোদাগাড়ি থেকে শুরু করে তানোর থেকে শুরু করে চাঁপাইনবাবগঞ্জ সদর প্রত্যেকটা প্রতিষ্ঠানে তারা চাঁদাবাজি করে ফেললো কয়েক কোটি টাকা। তারা আমার চাঁপাইনবাবগঞ্জেরই তারা ছেলে, তবে তারা জামাত ইসলামের সমর্থকের ছেলে, এবং তারা ইসলামী ছাত্র শিবিরের, এবং তাদের অত্যাচারে 5 মাস মানে কিছু বলতে গেলে তো সে বাড়ি ঘেরা করবে, এরকম একটা ভয় ছিল মানুষের ভিতরে, যে একবারে একটা প্রতিবাদ করতে গেলে এসে যদি বাসা ঘেরা করে সবাই কিন্তু মুখ বন্ধ করে সেটা সহ্য করলো। পরবর্তী পরে দেখা গেল যেই গাছের বাকল সেই গাছে লাগে, আসলে এরা বৈষম্যের নামটা ব্যবহার করতে বা সেগুলোর বৈষম্য না। তা আমার নিজের ডিস্ট্রিক্টের অভিজ্ঞতা আছে, আমি বললাম, স্পষ্ট করেই বললাম। এরকম সত্য কথা আপনার কাছে আবারও সানি আব্দুল হক আপনার কাছে আসতে চাই। এখন কোনো দল ক্ষমতা নেই, এখন অনির্বাচিত সরকার বলা যায়। এই সরকারকে বিভিন্ন সময় নির্বাচনের জন্য চাপ দেয়া হচ্ছে যে এই সরকার নির্বাচন দিলে দেশে স্থিতিশীল পরিস্থিতি ফিরবে, এবং যখন কোনো দলই ক্ষমতায় নেই তখন যেই দলগুলো ক্ষমতায় যাওয়ার জন্য মুখে আছে তাদের বিরুদ্ধে বিভিন্ন চাঁদাবাজির অভিযোগ, আওয়ামী লীগকে পুনর্বাসনের অভিযোগ, এগুলো কি গণতন্ত্রের পথে বাধা না? এবং সেই দলগুলো যখন ক্ষমতায় যাবে তখন পুনর্বাসন আরো সহজ হবে না? জি, তার আগে চাঁদাবাজি প্রসঙ্গটা আরেকটু আমার এক্সটেন্ডেড থটস আছে, এটা একটু শেয়ার করে। দেখুন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজির বিরুদ্ধে বিষয়ে অভিযোগ এসছে, এবং বোধ করি রাজনৈতিক দলগুলো অলমোস্ট ইমপ্লাইডলি স্বীকার করে নেওয়ার মতোই যে বহিষ্কার করেছে, এই নজির তো আছে। কিন্তু সবাই কিন্তু মোটামুটি একমত যে চাঁদাবাজির বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী গুলো এগুলো করছে। কিন্তু দেখুন, এটা খুব আনফেয়ার হয়ে যাবে, খুবই অন্যায্য একটা, যে শুধুমাত্র রাজনৈতিক দলের নেতাকর্মীদের উপরে চাঁদাবাজির অভিযোগ দিয়েই রাষ্ট্র পার পেয়ে যেতে পারে না। কারণ দেখুন, চাঁদাবাজি যদি রাষ্ট্র তার জায়গা থেকে বলে চাঁদাবাজি বিএনপি করেছে, জামায়াত করেছে,
অমুক করেছে, এনসিপি করেছে, তমুক করেছে, আমরা এবিপার্টি করেছি, এরকম যদি বলে, হ্যাঁ এটা যদি ফ্যাকচুয়ালি কারেক্ট হয়, যদি ঘটনা যদি সত্যিই হয়, তারপরও রাষ্ট্র কি করছে তাহলে? চাঁদাবাজি যদি হয়, আমি একজন সাধারণ নাগরিক হিসেবে, আপনি আমি যদি কোনো একটা নির্দিষ্ট দলের নেতাকর্মী চাঁদাবাজি করে, তাহলে কি শুধুমাত্র ওই নির্দিষ্ট দলই তার চাঁদাবাজির জন্য দায় নেবে? না রাষ্ট্র কেন এই চাঁদাবাজি বন্ধ করতে পারলো না, প্রিভেন্ট করতে পারলো না? এর দায়িত্ব রাষ্ট্রেরও আছে। তো আমরা দেখুন একটা ফলস নোশন আমাদের মধ্যে কাজ করছে যে অমুক দল চাঁদাবাজি করছে, তমুক দল চাঁদাবাজি করছে, কিন্তু আমরা এট দ্য সেম টাইম আমরা কিন্তু ভাবছি না যে এই সরকার চাঁদাবাজি বন্ধে ব্যবস্থা গ্রহণ করতে ঠিক একই রকমভাবে ব্যর্থ হচ্ছে, এবং এর দায় অ্যাটলিস্ট 50% সরকারের নিতে হবে, কারণ তাদের উচিত কি চাঁদাবাজি বন্ধে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া। তো এটা আমি জাস্ট একটা চিন্তা শেয়ার করলাম। আরেকটা দেখুন, এই সরকার আপনি যেমনটা বলছিলেন অনির্বাচিত সরকার, এটাকে আমি খুব সফটলি রিড করতে চাই। আপনি এই অর্থে বোধহয়, আমি যদি আপনাকে সঠিকভাবে বুঝতে পারি, আপনি এই অর্থে বলেছেন যে আমরা যে প্রথাগত নিয়মে যে নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে ভোট প্রদান করে যে সরকারকে আপনি হয়তো বোঝাতে চেয়েছেন, কিন্তু আমি বোধ করি না আপনি হয়তো ম্যান্ডেট আছে কিনা এটা হয়তো আপনি বোঝাতে চান নাই। তো নির্বাচিত সরকার আসবে, নির্বাচন হবে, এটার মধ্য দিয়ে নতুন একটা সরকার আসবে। এখন প্রশ্ন হচ্ছে যে আপনি সরকার পালাবদল ঘটুক বা না, তো আমাদের যে এই টোটাল চিন্তার এবং সংস্কৃতির এবং কাজের দায়বদ্ধতার যদি পরিবর্তন না আসে, তাহলে আসলে নির্বাচিত বলুন অনির্বাচিত বলুন, এটা শুধুমাত্র সরকার পরিবর্তনের পালাবদলই ঘটবে, কিন্তু গুণগত যে পরিবর্তন, চাঁদাবাজি একটা হয়তো আজকে যেহেতু আপনি টপিক আকারে হাজির করেছেন, এটার বন্ধে নির্বাচিত অনির্বাচিতের প্রশ্ন হলো যে প্রতিষ্ঠানগুলো, রাষ্ট্রের যন্ত্রের যে বিভিন্ন জায়গাগুলো, এইগুলো যদি জবাবদিহিতার আওতায় আনা হয়, এটা যে পরিপূর্ণভাবে যদি স্বাধীন নিরপেক্ষভাবে যদি কাজ করে, তাহলে এটা অটোমেটিক্যালি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। আর দেখুন এই সরকারের আরেকটা অনেকগুলো দুর্বলতা আছে, তাদের তো অবশ্যই কিছু ভালো দিকও আছে। একটা ভালো দিক বলে নেই, আপনি যেহেতু আমরা গণমাধ্যমে কথা বলছি, আজকে আমরা যত প্রাণ খুলে মন ভরে কথা বলতে পারছি, এটা কিন্তু এই সরকারের একটা কন্ট্রিবিউশন বলা চলে। একটা পরিস্থিতির কারণে আমরা কিন্তু একটা ভালো, তারা তো এটাকে করছে, অ্যালাউ করছে। আপনি যদি তাদেরকে ক্রেডিট দিতে নাও চান, অ্যাটলিস্ট অ্যালাউ তো করছে, এটাও তো একটা তাদের ক্রেডিট পাওয়ার দাবি রাখে বলে বোধ করি। দেখুন তাদের আরেকটা হচ্ছে, আপনি যেহেতু সরাসরি জনগণের প্রথাগত ভোটের মাধ্যমে ক্ষমতায় আসেন নাই, তারা অবশ্য দাবিও করেন না তারা ক্ষমতায় এসছে, তারা বলে দায়িত্ব গ্রহণ করেছে। তো যেটাই বলুন না কেন, আপনি নিজে স্বপ্রণোদিত হয়ে আপনারা নিজেদেরকে অ্যাকাউন্টেবিলিটির মধ্যে নিয়ে যাবেন, আপনার জবাবদিহিতা এবং দায়বদ্ধতা কাজে আপনারা নিজেরা নিয়ে যাবেন। দেখুন আমি দীর্ঘদিন ব্রিটেনে ছিলাম, সেখানে দেখেছি কোভিড পিরিয়ডে প্রতিদিন ও দেশের যে হেলথ ডিপার্টমেন্ট আছে, NHS, ন্যাশনাল হেলথ সার্ভিসেস, তাদের একজন যিনি প্রধান এবং বিভিন্ন মন্ত্রণালয়ের যে বিভিন্ন সেক্রেটারি বা মন্ত্রী, তারা এসে প্রতিদিন বিভিন্ন ইস্যুতে, শুধুমাত্র স্বাস্থ্য নয়, স্বাস্থ্য, বাণিজ্য, বিভিন্ন ধরনের ইস্যুতে তারা প্রতিদিন জাতির উদ্দেশ্যে কথা বলতো, ভাষণ দিত, সাংবাদিক গণমাধ্যমের সামনেই দিত। তো বাংলাদেশে কি এমনটা করা যেত না যে বিভিন্ন ডিপার্টমেন্ট মিনিস্ট্রি যেগুলো আছে, যারা উপদেষ্টাগণ যেগুলো আছেন, তারা সপ্তাহে একটা দিন থাকবে যে দিনগুলোতে মানুষ জাতি ওয়েট করবে যে আপনি এই গত সপ্তাহের আমলনামা আমাদের সামনে হাজির করবেন, আপনি কি কি ডেভেলপমেন্ট আছে, কি কি চিন্তা আছে, এগুলো আপনি শেয়ার করবেন। দেখুন ওয়েস্টমিনিস্টার ডেমোক্রেসির কথা আমরা বলি, ওয়েস্টমিনিস্টার পার্লামেন্টের মডেল আমরা ফলো করতে চাই বা করি, সেখানে কিন্তু প্রিটি মাচ এভরি থার্সডে কিন্তু একটা প্রাইম মিনিস্টার্স কোয়েশ্চেন টাইম থাকে, যেখানে প্রধানমন্ত্রী প্রতিদিন, জাতি জানে যে পার্লামেন্ট সেশনে প্রতিদিন বৃহস্পতিবার, ধরুন ফর এক্সাম্পল 11 o'clock যে প্রাইম মিনিস্টার্স কোয়েশ্চেন টাইম থাকবে, সেখানে যে অপোজিশন বেঞ্চ তারা কোয়েশ্চেন করে জবাবদিহিতার। বাংলাদেশে কি এরকম করা যেত না যে প্রতিদিন উপদেষ্টা একটা একটা করে মন্ত্রণালয় বা 1 সপ্তাহ অন্তর বা 2 সপ্তাহ অন্তর তারা এসে জাতির সামনে বলবে যে আমার এই সংকটগুলো আইডেন্টিফাই করেছি, আমার এই হচ্ছে অ্যাকশন প্ল্যান, আমি এতটুকু করতে পেরেছি, এতটুকু পারি নাই, আমার ডিপার্টমেন্টে এই দুর্নীতি বন্ধে, চাঁদাবাজি বন্ধে বা এই বিশৃঙ্খলা বন্ধে আমি এই কাজ করেছি, আমার এই প্ল্যান আছে, তাহলে তো যাদের সামনে পরিষ্কার হয়ে যায়। আমাকে প্রতিদিন নিউজ পেপারে খুঁজতে হয় যে আসলে এই সরকারের পরিকল্পনা কি। আর এটা একটা সমস্যা যেটা দেখা দিয়েছে, সেটা তারা একটা সিদ্ধান্ত নিচ্ছে। এর আগে দেখুন, এর আগে আপনার মানবিক করিডোর নিয়ে অনেক হয়েছে, হয়ে গেল,
এরপরে চট্টগ্রাম বন্দর নিয়ে অনেক হইচই হয়ে গেল, এরপরে একটা নতুন হইচইয়ের সূচনা হয়েছে যে জাতিসংঘের যে মানবাধিকার যে অফিস, এটা বাংলাদেশে করা হবে না। তো এই সংকটের গোড়া হচ্ছে যে যতগুলো রাজনৈতিক দল এবং অংশীজন যারা বিপ্লবে অংশগ্রহণ করেছে তাদের সাথে কোনো একটা মেজর ডিসিশন মেকিং প্রসেসে তাদেরকে ইনভলভ করা হচ্ছে না। আপনার কাছে আসবো আশরাফি পাপিয়া, বিভিন্ন বিষয়ে ইনভলভ করা হচ্ছে না এমন বললেন সানি আব্দুল হক, আবার বিভিন্ন বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার সব রাজনৈতিক দলকে বিভিন্ন সময় আমরা ডেকেছে, আলোচনা করেছে, সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তাদের মতামত চেয়েছে, এমনটা আমরা দেখেছি। আপনি বললেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিংবা সরকার রাষ্ট্র কেন পারছে না। আপনাদের বলতে সবগুলো রাজনৈতিক দলের নেতাকর্মীদের সঙ্গে যখন এরকম চাঁদাবাজি, অস্থিতিশীল পরিস্থিতি তৈরির অভিযোগ বিভিন্ন বিষয়ে আসছে, তাদের সঙ্গে যখন সরকার কিংবা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পারছে না, আপনাদের কি মনে হয় যে কেন পারছে না? রক্ষাকারী বাহিনী এখানে আন্তরিকতায় প্রদর্শন করছে না এবং তারা গড্ডালিকা গা ভাসা দিচ্ছে, এবং তাদের বিশেষ করে জেলা পুলিশ প্রশাসন এদের কোনো পরিবর্তন হয়েছে বলে আমার চোখে পড়েনি। যেমন আপনি একটু আগে বললেন যে আওয়ামী লীগ পুনর্বাসন যে ব্যাপারটা, দেখেন আমাদের ওখানে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর কলেজ আছে। ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর ওই আপনার মহানন্দা নদীর তীরে তৎকালীন সময়ে যারা পাকিস্তানের সপক্ষে শক্তির দ্বারা উনি নিহত হন, এবং প্রতি বছর ওখানে ব্যাপকভাবে রাষ্ট্রীয়ভাবে ওটা উদযাপন করা হয়। ওইখানকার যে প্রিন্সিপাল, সে নৌকামার্কা প্রতীক নিয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিল, এবং সে আওয়ামী লীগের একজন পদধারী, এবং সে একটা দুর্নীতির আপাদমস্তক তার দুর্নীতিগ্রস্ত। তো তাকে, এবং সে জামাত ইসলামের শিবিরের ছেলে, তুহিন হত্যা মামলার আসামি, তাকে যখন অ্যারেস্ট করে জেলখানায় নিল, কয়েকদিন পরে তার যখন জামিন হলো, তখন জামাত ইসলাম চাঁপাইনবাবগঞ্জ জেলার নায়েবে আমির লতিফুর রহমান সাহেব তখন ওই এজাবুল হক বুলিকে নিয়ে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর কলেজে যে টিচারদের সাথে খারাপ ব্যবহার করে গালিগালাজ দিয়ে তাকে চেয়ারে বসায় দিয়ে আসছে। কেন? যে তারা জামাত ইসলামের ভোটটা মহারাজপুর ইউনিয়নের থেকে যদি তারা কিছুটা সংগ্রহ করতে পারে। এই যে পুনর্বাসন প্রক্রিয়া, এগুলো মিডিয়া প্রচার মাধ্যম সব জায়গায় কিন্তু আপনি দেখবেন। কিন্তু এখানে ব্যাপারটা হচ্ছে কি, যখনই আমি সত্য তথ্যটা বলতে যাচ্ছি, তাদের মিডিয়া সেল এত স্ট্রং, এবং তারা মানুষকে ফোনে হুমকি পর্যন্ত দিচ্ছে নাম ধরে, যে আপনি এগুলো কথা বললে আপনার ইমেজকে সংকটের মুখে ফেলে দেব, এবং ফেক আইডি দিয়ে আপনার বিরুদ্ধে নেগেটিভ প্রচার চালাবো। এবং তারপরে দেখা যাচ্ছে বিভিন্নভাবে তারা ট্রল করতেছে, এবং সত্য কথা বলতে গেলেই বিভিন্নভাবে এটা ট্রল দিচ্ছে। এখন ধরেন আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আমি চাঁপাইনবাবগঞ্জের ভোটার। স্বাভাবিক কারণে আমি এরশাদ বিরুদ্ধে আন্দোলন করতে যে গোটা বাংলাদেশের বিএল কলেজে আমি দেখে আসছি শিবিরের তাণ্ডব, আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দেখে আসছি, চট্টগ্রাম কলেজে দেখে আসছি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমি প্রত্যক্ষদর্শী। চাঁপাইনবাবগঞ্জে মুক্তিযোদ্ধা জালাল হত্যা থেকে, কবির হত্যা থেকে, প্রকাশ্য দিবালোকে যেগুলো যা করেছে, তা আমার চোখকে তো আমি অস্বীকার করতে পারবো না, আমি সত্যকে তো মিথ্যার আদলে লাগাতে পারবো না। এখন আপনি বলছেন যে প্রশাসন চুপ কেন? সরকার চুপ বিধায় প্রশাসন চুপ। সরকার যদি নড়াচড়া ঠিকঠাক মতো করে, এবং প্রত্যেকটা থানার এসপি কে এবং ওসিকে তাদেরকে ডেকে নিয়ে মিটিং করে ঠিকঠাক মতো বলে দেয় যে কোনো জায়গায় চাঁদাবাজির ঘটনা যদি ঘটে আর তাৎক্ষণিকভাবে যদি আইনের আশ্রয় তাকে নেওয়া না হয়, তাহলে ওই এসপিকে বাধ্যতামূলক অপসারণ অথবা সাথে সাথে ওএসডি করা হবে কিংবা বদলি করা হবে। পুলিশের কাছে এই থ্রেট কি আছে? পুলিশের কাছে এই থ্রেট কি আছে? আপনি একদিনের প্রশাসন থেকে আওয়ামী লীগ তাড়াতে পারবেন না, কিন্তু জনমুখী করার জন্য চেষ্টা তো সরকার করতে পারবে। তাদেরকে জনকল্যাণে নিয়োজিত করার ক্ষেত্রে অন্ততপক্ষে একটা প্রক্রিয়া তো সরকারকে বাহির করতে হবে। একদিনে তো আপনি মাঠের শিকড় পেঁচায় সমস্ত ভোটার আওয়ামী লীগ মুক্ত বাংলাদেশ করতে পারবেন না, আওয়ামী লীগের সমর্থন মুক্ত বাংলাদেশ আপনি করতে পারবেন না। আওয়ামী লীগের অপকর্মের সাথে জড়িত যারা এমপিরা, মন্ত্রীরা, অঙ্গ সংগঠনের প্রধানেরা, তারপর প্রত্যেকটা ডিপার্টমেন্টাল প্রধান, তাদের ব্যাপারে আপনি অ্যাকশনে যান এবং অ্যাকশনটা ভালোভাবে নেন যাতে এটা দৃষ্টান্ত হয়। আজকে যদি আমি দেখি যে সাবেক আইজির পক্ষে কোনো এক সাংগঠনিক উকিলটা দাঁড়ায় যাচ্ছে, তার পক্ষে আত্মীয় বলে, স্বজন বলে, এলাকার মানুষ বলে, তাহলে এইটা কি মানুষের কাছে ভালো চোখে দেখা যাবে? উনি যতই রাজসাক্ষী হোক, যতই উনি স্বীকারোক্তিতে বলুক শেখ হাসিনার নির্দেশে আমি গুলি করছে কিনা, উনি উনার হুকুমে মানুষ মরছে কিনা, ছাত্র মরছে কিনা, সেই দায়টা কাকে দেওয়া হবে? উনার দায়িত্বে থেকে উনি প্রভাবিত হয়ে জনতার বুকে যে গুলিটা মারলো, সেই গুলিটার খেসারত এবং সেই হত্যার দায় আপনি মুক্ত কিভাবে তাকে করবেন? সাধারণভাবে চিন্তা করে আপনি বলেন। এই জন্য হয় কি, আমরা সবাই ব্যস্ত হয়ে যাচ্ছি, ও চাঁদাবাজ করছে, ও চাঁদাবাজ করছে, ও চাঁদাবাজ করছে, কে কাটছে কম করলো, কে কাটছে বেশি করলো, এইটা আলোচনা সমালোচনা নিয়ে। কিন্তু এইটা নির্মূল করার, এটা বন্ধ করার প্রচেষ্টা সরকারকেই উদ্যোগ নিতে হবে, কঠোর হস্তে নিতে হবে। এবং ডক্টর ইউনূসের কাছে মানুষ এই প্রত্যাশাটাই করে যে কঠোর হস্তে নতুন বাংলাদেশের স্বপ্ন আপনি দেখাচ্ছেন, নতুন বাংলাদেশের স্বপ্ন মানুষ দেখতে চাচ্ছে, কিন্তু
ওই চাঁদাবাজ ধরবে না, ধর্ষণকারী ধরবে না, পুলিশ নীরব থাকবে, 999-এ ফোন করে পুলিশ যাবে না, ঘটনা ঘটে যাওয়ার পরে যাবে, এইটা তো হতে পারে না। আপনাকে ধন্যবাদ আশরাফি পাপিয়া। সানি আব্দুল হক যেমন বলেন, অন্তর্বর্তীকালীন সরকারকে কঠোর হওয়া উচিত ছিল। 11 মাসেও সরকার কঠোর হতে কেন পারেনি? ভবিষ্যতেও যে কয়েক মাস অন্তর্বর্তীকালীন সরকার থাকতে চাচ্ছেন, থাকার কথা বলছেন, তারা কঠোর হতে পারবেন কিনা? যদি না পারেন সেক্ষেত্রে গণতন্ত্রের পথে বড় বাধা কিনা? ছোট করে আমরা একদম শেষের দিকে চলে এসেছি। কঠোর হতে পারেনি কেন জানি, এটা এটা মাঝে মাঝে আমাকে খুব ভাবায়। আমার পলিটিক্যাল কলিগদের সাথে এসব বেশি কথা হয়। দেখুন, কেমন জানি একটা ঢেলে ঢালা, একটা ক্লামজি, একটা হেলে ধুলে চলার একটা প্রয়াস আমরা লক্ষ্য করেছি গত 10-11 মাসে। তো এটা যে এটাকে খাসিলত যদি আমরা ধরে নিই, একটু অপরিশীলিত ভাষা হয়ে যায় কিনা, কিন্তু দেখুন এটা 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 খাসিলত, এটা অভ্যেসে দাঁড়িয়ে গেছে। এবং অভ্যেসটা যে ওভারনাইট অন এ ফাইন মানডে মর্নিং আপনি ঘুম থেকে উঠলেন, আপনার অভ্যেস আসলে পরিবর্তন হয় না। তো আমি আশাবাদী হতে চাই, আমি আশা করতে চাই, আশা করতে আমি ভালোবাসি, কিন্তু আমার বাস্তবতার নিরিখে আমি যদি উপলব্ধি করতে চাই, তাহলে আমি বোধ করি না যে আগামী যে কয়েক মাস আছে, যদি আমরা ফেব্রুয়ারি বা এপ্রিল যেটাকে ধরি না কেন, ইলেকশনের ডেট, দুটো ডেটই কিন্তু খুব বেশি দূরে নয়। তো এর আগেই অন্তর্বর্তী সরকার হঠাৎ করে খুব চাঙ্গা হয়ে, কঠোর হয়ে সব কিছু জিরো টলারেন্স, এটা হবে বলে অ্যাটলিস্ট আমার চিন্তায় আসে না। তো এটা এভাবেই চলবে। এখন গণতন্ত্রের পথে বাধা কিনে তারা কি বলে নেই, আমাদের ব্যাপক একটা লস অফ এক্সপেকটেশন হয়েছে। আমরা যে এক্সপেকটেশন অ্যাস্ট্রোনমিক্যাল ছিল, যেটা একদম গগনচুম্বী ছিল, এটা ধারে কাছেও যেতে পারে নাই। আমরা একটা নতুন বাংলাদেশের কথা ভেবেছিলাম। দেখুন, তিউনিশিয়ায় যে আরব স্প্রিং শুরু হয়েছিল, স্পার্ক করেছিল তিউনিশিয়া থেকে, সেখানকার সাথে আমাদের মানে কিছুটা মৌলিক মিল আছে ওই এই দুটো অভ্যুত্থানের ভিতরে। ওখানে যেসব কারণে আসলে অভ্যুত্থানটা শুরু হয়েছিল, বাংলাদেশে ঠিক অলমোস্ট একই কারণে হয়েছিল। ওখানে আনএমপ্লয়মেন্ট রেট, ইনফ্লেশন রেট, ওখানে মানুষের আয়ত্তের বাইরে পণ্যদ্রব্য, ওখানে একটা মানুষ তার রাগে ক্ষোভে নিজের গায়ে আগুন জ্বালিয়ে দিয়েছিল। সিদি বৌজিজ নামে, মোহাম্মদ বৌজিজি লোকটার নাম ছিল। বাংলাদেশে এই আবু সাইদের ওখান থেকে পুরো অভ্যুত্থান কিন্তু একটা নতুন মোড় নিয়েছিল। তো আমি ভয় করি যে পাছে আমাদের অভ্যুত্থান না সে তিউনিশিয়ার ব্যর্থ বিপ্লবের পথেই হাঁটে। আমি এটা চাই না। আমাদের পার্শ্ববর্তী দেশ শ্রীলঙ্কা, তাদের যে কয়েক বছর আগে তাদের মতো করে অভ্যুত্থান হয়েছে, এখান থেকে তারা মোটামুটি তারা ব্যাক করেছে। তো এই জন্য আমি আশা রাখবো যে বাংলাদেশ নামক রাষ্ট্র যে স্বপ্ন নিয়ে অভ্যুত্থান করেছে, সেটার পথে এগোবে এবং ঘুরে দাঁড়াবে, এবং গণতন্ত্রের উত্তরণের পথটা আরো বেশি সুগম হবে। আমাদেরও সেই প্রত্যাশা থাকবে। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। দেখা হবে আগামীকাল রাত 10টায়। শুভরাত্রি।